হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে এনটিপিসি এর গ্র্যাজুয়েশন লেভেলের 6 জুন 2025 এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং রেলওয়ে এবং এসএসসি এর এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, বলছে 15 বছর পরে একজন পুত্রের বয়স ও একজন পিতার বর্তমান বয়সের অনুপাত 2:3। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তা আমি এই জিনিসটাকে ধরি, কি বলছে দেখো, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তা যার বয়সের তারটা ধরবো, পুত্রের বয়সের 4 গুণ ছিল 5 বছর আগে। তা আমি ধরছি 5 বছর আগে পুত্রের বয়সের 4 গুণ ছিল। তো তাহলে পুত্রের বয়স ধরলাম এক্স, 4 বছর আগে পুত্রের বয়স ছিল এক্স বছর। তাহলে 5 বছর আগে পিতার বয়স কত ছিল? পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স যদি 5 বছর আগে এক্স হয়, তাহলে পিতার বয়স কত হবে? 4x হবে। আচ্ছা, এটা বেরোলো 5 বছর আগের বয়স, পুত্রের বয়স। তাহলে বর্তমান বয়স কত হবে? তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 5 বছর আগে যদি এক্স হয়, তাহলে বর্তমানে কি আরো 5 বছর বাড়বে 5 বছর আগের থেকে, তার মানে বর্তমান বয়স হবে x+5। আর পিতার বর্তমান বয়স কত হবে? 5 বছর আগে বয়স ছিল 4x, তাহলে বর্তমান বয়স কত হবে? 4x+5, 5 বছর বাড়বে। আচ্ছা, আর প্রথমেরটা কি বলে দিয়েছিল দেখো, 15 বছর পরে একজন পুত্রের বয়স। তাহলে দেখো, পুত্রের বর্তমান বয়স হচ্ছে x+5। তাহলে 15 বছর পর 15 বছর পর পুত্রের বয়স কত হবে? তাহলে 15 বছর পর পুত্রের বয়স সমান সমান কত হবে? পুত্রের বর্তমান বয়স হচ্ছে x+5, 15 বছর পর বয়স কত হবে? এটার সাথে আরো 15 যোগ করতে হবে, মানে কত হবে? x+5 প্লাস 15 সমান সমান কত হলো? x+20। আর কি বলেছে? ও একজন পিতার বর্তমান বয়সের অনুপাত। তাহলে 15 বছর পরে পুত্রের বয়স মানে x+20 আর পিতার বর্তমান বয়সের অনুপাত বলেছে। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স বের করলাম একটু আগে, যে পিতার বর্তমান বয়স কত? 4x+5। তা এই দুটোর অনুপাত x+20 আর 4x+5 এর অনুপাতটা বলেছিল 2:3। তাহলে আমি কি লিখতে পারি? x+20 ডিভাইডেড বাই 4x+5 সমান সমান 2/3। কোনাকুনি যদি গুণ করি বাঁ পাশের উপর, মানে x+20 এর সাথে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 3x+60 সমান সমান 4x+5 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 8x+10। আমি x গুলোকে বাঁ পাশে আনছি, তাহলে কত হয়? 3x - 8x সমান সমান হবে 10 - 60। 3x - 8x করলে চিহ্ন হবে -5x, ডান পাশে হবে -50। শূন্য শূন্য এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর মান হবে 50/5 মানে 10। তাহলে x এর মান পেলাম 10। আমাকে কি বার করতে বলেছে? পিতা ও পুত্রের বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 4x+5 আর পুত্রের বর্তমান বয়স কত? x+5। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 4x+5 মানে x এর জায়গায় 10 বসাবো, তাহলে 4 গুণ 10 + 5 মানে কত হলো? 45। আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে x+5 মানে 10 + 5 মানে 15। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স হবে, পিতার বয়স 45, পুত্রের বয়স 15, মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, যদি 9.8 অনুপাত 14, আচ্ছা এটা অনুপাত না, এটা ইস টু, একটা ইস টু হবে। হ্যাঁ, এটা ভুল দেওয়া হয়েছে, এখানে ইস টু একটা হবে। 9.8 ইস টু 14.7 ইজিক্যাল টু 15:x হয়, তাহলে x এর মান কত? তাহলে ইস টু মানে কি বাই আকারে আমি লিখতে পারি, তাহলে কি লিখতে পারি? 9.8 বাই 14.7 ইজিক্যাল টু 15/x। আচ্ছা, দুটোই একটার পরে দশমিক, তাহলে এটা তুলে ওঠানো যায়। এটাকে যদি 7 দিয়ে কাটাকুটি করি তাহলে হয় কত? 21। উপরটাকে কাটলে হয় 14। আবার যদি 7 দিয়ে কাটি তাহলে হবে 2, এখানে হবে 3। তাহলে আমি যদি x টাকে বাঁ পাশের উপরে পাঠাই তাহলে কি হবে? x সমান সমান 15 গুণ 3 হয়ে যাবে, আর বাঁ পাশের উপরের দুইটা ডান পাশের নিচে চলে আসবে, মানে কত? 45/2। 45 কে 2 দিয়ে ভাগ করলে কত? 22.5 হবে। তার মানে x এর মান হবে 22.5, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, 35 কিমি দূরত্ব যাওয়ার সময় একজন লোক দেখলেন তিনি 4 ঘন্টা 15 মিনিট সাইকেল চালানোর পর যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্ব বাকি থাকা দূরত্বের 4/3 অংশ। তাহলে সেই দূরত্বটা কত? যে দূরত্বটা অতিক্রম করেছে সেই দূরত্বটা কত? এখানে একটা কমা হবে, বাকি থাকা দূরত্বের 4/3 অংশ। তাহলে আমি ধরছি যার দূরত্বের যত অংশ, যারটা বলে দেবে না তারটা ধরতে হয়। আমি ধরছি বাকি থাকা দূরত্ব হচ্ছে x, এত কিমি। তাহলে তিনি অতিক্রম করেছেন কত কিমি? অতিক্রম করেছে হচ্ছে বাকি থাকা দূরত্বের 4/3 অংশ অতিক্রম করেছে। তাহলে বাকি যদি x কিমি থাকে, দূরত্ব অতিক্রম করেছে 4/3 * x, এত কিমি। তার মানে কত হয়? 4x/3। তাহলে সে অতিক্রম করেছে 4x/3 কিমি আর বাকি আছে x কিমি। তাহলে এই দুটো যোগ করলেই টোটাল দূরত্বটা পাওয়া যাবে, মানে 35 কিমিটা পাওয়া যাবে। তাহলে আমি কি লিখতে পারি?
4x/3 মানে যতটা দূরত্ব অতিক্রম করেছে প্লাস x যতটা দূরত্ব বাকি আছে, এই দুটো মিলেই কত টোটাল দূরত্বটা বেরোবে মানে 35। আমি যদি লসাগু করি লসাগু হবে 3 মানে 4x + 3x সমান সমান 35। 3 কে যদি ডান পাশে গুণ করি তাহলে 4x আর 3x যোগ করলে 7x সমান সমান আচ্ছা 35 গুণ 3 লিখি, 7 আর 35 কে তো কাটাকুটি যায় তাহলে হবে 5 মানে x এর মান কত হবে 3 5 15। তাহলে x এর মান পেলাম আমি 15। তার মানে সে দূরত্ব অতিক্রম করেছে কতটা 4x/3, তার মানে অতিক্রম করেছে কতটা 4 × 15/3, কাটাকুটি করলে 5 মানে 20 কিমি দূরত্ব অতিক্রম করেছে। আমাকে বলেছে তার গতিবেগ কত কিমি পার ঘন্টা। আচ্ছা গতিবেগ বের করতে গেলে কি গতিবেগ সমান সমান কি, গতিবেগ সমান সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কতটা গেছে 20 কিমি, কত সময় গেছে 4 ঘন্টা 15 মিনিট। আচ্ছা আমাকে বের করতে বলেছে কিমি পার ঘন্টায়, হ্যাঁ তাহলে 4 ঘন্টা 15 মিনিটটাকে আমাকে ঘন্টায় নিতে হবে। তাহলে আমি যদি ভাঙি এখানে করছি 4 ঘন্টা 15 মিনিট এটা সমান সমান কি করতে পারি, সমান সমান হচ্ছে 4 যোগ আমি যদি 15 মিনিটটাকে ঘন্টায় নিই তাহলে কি হবে, মিনিট থেকে ঘন্টায় নিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, 15/60 এত ঘন্টা, 15/60 কাটাকুটি করলে হয় 1/4 মানে 4 যোগ 1 এর 4, 4 যোগ 1 এর 4 করলে কত হবে, এটা হবে 17/4 হবে, 4 যোগ 1 এর 4 করলে হয় 17/4। তার মানে গতিবেগ সমান সমান কি হবে অতিক্রান্ত দূরত্ব কত, এই যে এই 4x/3 টা মানে 20 কিমি, তাহলে হবে 20 ডিভাইডেড বাই সময় কত 17/4 এত কিমি পার ঘন্টা। আচ্ছা আমি যদি এটাকে উল্টে দিই তাহলে হবে 20 গুণ 4/17 এত কিমি পার ঘন্টা, মানে কত হচ্ছে 4 × 20 80/17 এত কিমি পার ঘন্টা। আমি যদি এটাকে ভাগ করি 80/17 দিয়ে যদি 80 কে ভাগ করি প্রথমে কতবার যায় 4 বার যায়, 4 17 হয় 68, তারপরে 2 পয়েন্টের জন্য আচ্ছা 1 আর 2 হয় সরি 1 2 পয়েন্টের জন্য একটা শূন্য পাবো, তাহলে 7 17 দেখো 119 হয়, 119 1 তারপরে পয়েন্টের জন্য শূন্য আরো আসবে। তো আমাকে 1 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, তাহলে আমার অ্যান্সার আসছে দেখো 4.7 মানে অপশন ডি তে আছে দেখো 4.7 অপশন ডি হবে। তাই এটা লেখাটা পড়াটা বুঝতে হবে একটু। তারপরটা কি বলছে দেখো একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে চোঙটির উচ্চতা যদি 128 সেমি হয় তাহলে চোঙটির ব্যাসার্ধ কত সেমি। আচ্ছা আমাদের তাহলে কি কি জানতে হবে, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানতে হবে, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানতে হবে। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বক্রতল মানে আচ্ছা কোনটা সেটা আগে আমি একটু জেনে নিই। চোঙ হচ্ছে এরকম টাইপের, মানে একটা ধরো জলের ড্রাম, এটা জলের ড্রাম। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এই যে সাইডের যে তলটা সেটা হচ্ছে বক্রতল, উপরেরটা নিচেরটা হবে না। আর যখন সমগ্রতল করব সেটা কি হয়ে যাবে, সাইডের তলের সাথে এই উপরের তলটাও যোগ হবে নিচের তলটাও যোগ হবে, তখন সেটা হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফলটা। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ভূমির পরিধি ইন্টু উচ্চতা মানে 2πr/h মানে 2πr/h। আর চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, চোঙের সমগ্রতল কি বক্রতলের সাথে, বক্রতল কত 2πr/h, তার সাথে আরো কি করতে হবে উপরের তলটা নিচের তলটা যোগ করতে হবে। তাহলে দেখো চোঙের এই উপরের তল, এই যে উপরের দিকের তলটা এটাও একটা বৃত্ত, নিচের দিকের তলটা এটাও একটা বৃত্ত, তাই বৃত্তের ক্ষেত্রফল কত πr²। তাহলে উপরের দুটো তল যোগ হচ্ছে তাই জন্য কি হয় 2πr² হয়ে যায়, এটা প্লাস 2πr²। দুটো থেকে দেখো 2πr কমন যায়, 2πr কমন নিলে কি পড়ে থাকে h প্লাস r পড়ে থাকে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2πr × h প্লাস r। এখানে দেখো কি বলে দিয়েছে চোঙটির উচ্চতা বলে দিয়েছে 128 সেমি, মানে h এর মান বলে দিয়েছে 128 সেমি। আর কি বলে দিয়েছিল, আর বলেছিল বক্রতলের ক্ষেত্রফলটা সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে বক্রতলের ক্ষেত্রফল কোনটা, এইটা 2πr/h। তাহলে যেখানে rটা কি, rটা হচ্ছে ব্যাসার্ধ, h টা হচ্ছে উচ্চতা, মানে 2πr/h টা সেটা কি সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। সমগ্রতলের ক্ষেত্রফল কত, এইটা 2πr × r + h, 2πr × h প্লাস r তার অর্ধেক মানে এটা বাই 2। আচ্ছা দুদিকে দেখো 2πr কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে h সমান সমান h প্লাস r বাই 2, কোনাকুনি যদি গুণ করি তাহলে 2h সমান সমান h প্লাস r হবে, ডান পাশের h টা বাঁ পাশে আনলে কি হবে 2h মাইনাস h = r হবে, তাহলে h সমান সমান কি হবে r হবে। তার মানে দেখো আমাকে কি বার করতে বলেছে চোঙটির ব্যাসার্ধ মানে r এর মানটা, তাহলে h এর মান তো আমি জানি, চোঙের উচ্চতা বলে দিয়েছিল 128 সেমি, তাহলে h এর জায়গায় যদি আমি 128 বসিয়ে দিই আমি কি পাবো r = পাবো 128। তাহলে চোঙটির উচ্চতা 128 সেমি এবং চোঙটির ব্যাসার্ধ কত বেরোলো, ব্যাসার্ধও হবে 128 সেমি, মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো বার্ষিক সরল সুদের হার কত শতাংশ হলে কোনো মূলধন 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে কি আমি ধরছি মূলধনটা হচ্ছে x, তো মূলধন হচ্ছে x, তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে মানে সুদ আসলটা কত হবে ডবল হবে মূলধনের, মানে কত 2x। তাহলে মূলধন x সুদ আসল 2x, তাহলে সুদ কত,
সুদাসল থেকে আসলটা বা মূলধনটা বাদ দিলেই সুদ বেরিয়ে যাবে, মানে 2x - x মানে কত x, তার মানে মূলধনও x আর ডবল হওয়া মানে সুদটাও মূলধনের সমান হবে। আর কি বলেছে, সময় বলে দিয়েছে 4 বছর, মানে টি এর মান বলেছে 4 বছর। আমাকে বের করতে বলে সুদের হারটা, আমি ধরছি সুদের হারটা হচ্ছে r%। তাহলে সরল সুদের ক্ষেত্রে সরল সুদ সমান সমান ফর্মুলা কি, পিটিআর বাই 100, মানে পিটা হচ্ছে মূলধন ইনটু সময় ইনটু সুদের হার ডিভাইডেড বাই 100, সেটাই হচ্ছে সরল সুদ। মানে এখানে মূলধন কত x, তাহলে x ইনটু টি মানে হচ্ছে সময় মানে 4 ইনটু আর এর মান আর ই ধরেছি ডিভাইডেড বাই 100, সেটা সমান সমান কি সরল সুদ, সরল সুদ কত x ই বেরিয়েছে, তাহলে x x আর x কেটে যায়, 4 আর 100 কে কাটলে হয় 25, তাহলে আর সমান সমান কত হবে, 25 কে ডান পাশে পাঠালে 25, তার মানে এত পার্সেন্ট। তাহলে সরল সুদের হার কত, সরল সুদের হার 25% অপশনে। তারপরেরটা কি বলছে দেখো, এদের মধ্যে কোন সংখ্যাটি 71 দ্বারা বিভাজ্য। তো এটা করার কোনো উপায় নেই সেরকম, আমি 71 দিয়ে ভাগ করি, দেখি প্রথমেরটাকে আগে ভাগ করি, এটাকে 71 দিয়ে যদি 5609 কে ভাগ করি, প্রথমে কতবার যাবে, 8 বার দিলে দেখো বেশি হয়ে যাচ্ছে, 7 বার যাবে, 7 একে 7, 7 7 49, তাহলে হচ্ছে 3, 9 একে 10 মানে 6, আর যাবে না 9। আচ্ছা এটাকে যদি 9 দিয়ে দিই তাহলে দেখো হয়ে যাচ্ছে, 9 দিয়ে দিলে 9 একে 9, 7 9 63, তার মানে দেখো এই 5609 সংখ্যাটাই দেখো 71 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, বাকি সংখ্যাগুলো করে দেখবে, দেখবে ওগুলো বিভাজ্য হচ্ছে না, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি পাইপ একটি খালি ট্যাঙ্ককে 9 মিনিটে ভর্তি করতে পারে এবং অপর একটি পাইপ ভর্তি ট্যাঙ্কটিকে 90 মিনিটে খালি করতে পারে। যদি দুটি পাইপে একসাথে চালু করা হয় এবং ট্যাঙ্কটি খালি থাকে তাহলে কত মিনিটে ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে ভর্তি হবে। তাহলে দেখো দুটো পাইপ আছে, একটা একটা পাইপ কি করছে, ট্যাঙ্কটিকে ভর্তি করছে 9 মিনিটে, আর একটা পাইপ কি করছে, ট্যাঙ্কটিকে খালি করছে 90 মিনিটে। তাহলে দুটো পাইপ যদি একসাথে চালায় তাহলে ট্যাঙ্কটা কি হবে, দেখো ট্যাঙ্কটা কি হবে, যেহেতু ভর্তিটা তাড়াতাড়ি হচ্ছে তার মানে দুটো যখন একসাথে চলবে তার মানে ট্যাঙ্কটা ভর্তি হবে। আচ্ছা ট্যাঙ্কটা পুরোটাকে ভর্তি করা মানে কতটা কাজ করে, এই অঙ্কগুলো আমি এরম টাইপ থাকলে আমি অংশ দিয়ে করব, ঠিক আছে, যখন কিছু দেয়া দেবে না, খালি এতটাই ভর্তি করে, এত মিনিটে খালি করে, একসাথে চললে কত মিনিটে ভর্তি করবে বা খালি করবে, এটা আমি অংশ ধরে করব। তাহলে দেখো প্রথম পাইপটা 9 মিনিটে ভর্তি করছে, মানে ট্যাঙ্কটার এক অংশ পূর্ণ করছে, তাহলে প্রথম পাইপটা কি করছে, 9 মিনিটে ভর্তি করছে কত অংশ, এক অংশ। আমার কাজ হবে 1 মিনিটে কতটা কি করছে, তাহলে প্রথম পাইপটা 1 মিনিটে ভর্তি করছে কত অংশ, তাহলে 1/9 অংশ। একই রকম করে দ্বিতীয় পাইপটা কি করছে, খালি করছে, দ্বিতীয় পাইপটা কত মিনিটে খালি করছে, 90 মিনিটে, তাহলে 90 মিনিটে পুরোটা খালি করছে মানে কত অংশ খালি করছে, 1 মিনিটে, তাহলে দ্বিতীয় পাইপটা 90 মিনিটে খালি করছে, মানে ভর্তির উল্টো কাজটা, এক অংশ। তাহলে 1 মিনিটে খালি করছে কত, দ্বিতীয় পাইপটা 1/90 অংশ। তাহলে এই দুটো পাইপ মিলিয়ে, প্রথম আর দ্বিতীয় পাইপ মিলিয়ে, প্রথম আর দ্বিতীয় পাইপ মিলিয়ে 1 মিনিটে কতটা কি ভর্তি করবে, 1 মিনিটে প্রথম পাইপ ভর্তি করছে 1/9, দ্বিতীয় পাইপ খালি করছে 1/90, মানে দুটো বিপরীত কাজ। মানে আমি ভর্তি করাটাকে যদি প্লাস ধরি তাহলে খালি করাটা হবে মাইনাস, তাহলে 1 মিনিটে কতটা কি করছে, 1/9 মাইনাস 1/90 হবে। এত অংশ কি হচ্ছে, ভর্তি না খালি, এত অংশ ভর্তি হবে যেহেতু ভর্তিটা তাড়াতাড়ি হচ্ছে। সমান সমান কত, লসাগু হবে 90, মানে 9×90 10 মাইনাস 1, তাহলে হবে 9/90, কাটাকুটি 9/90 কাটাকুটি করলে হলো 1/10, মানে 1/10 অংশ। তার মানে দেখো দুটো পাইপ একসাথে চলে 1/10 অংশ ভর্তি করছে কত মিনিটে, 1 মিনিটে। এটাই তো 1 মিনিটে ভর্তি করছে 1/10 অংশ, কথাটাকে উল্টে দিলে 1/10 অংশ ভর্তি করে 1 মিনিটে। আমাকে বের করতে হবে কি, সম্পূর্ণভাবে ট্যাঙ্কটি ভর্তি করবে, মানে ট্যাঙ্কটার কত অংশ ভর্তি করবে, সম্পূর্ণভাবে ভর্তি হবে মানে 1 অংশ ভর্তি হবে। তাহলে 1/10 অংশ ভর্তি করে 1 মিনিটে, মানে 1 অংশ ভর্তি করবে 1/1/10 মিনিটে, উল্টে গেলে হয় 10 মিনিটে। তাহলে ট্যাঙ্কটিকে সম্পূর্ণভাবে ভর্তি করতে দুটো পাইপ একসাথে কতক্ষণ টাইম লাগাবে, 10 মিনিট, অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি তথ্যের মোড ও মিডিয়ান যথাক্রমে 36.3 ও 62, এই তথ্যের গড় বা মিন কত, গড় মানে হচ্ছে এখানে মিন কত, ইংলিশে মিন বল। আচ্ছা মোড কি, মোড হচ্ছে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান মানে কতগুলো তথ্য যদি দেওয়া থাকে, কতগুলো তথ্য মানে আমি ধরছি 2 2 3 3 2 2 3 4 3 2 2 2 1 5 7 8, এরকম কতগুলো তথ্য দেওয়া আছে। তাহলে এই তথ্যের মোট কি হবে, যেই মানটা সব থেকে বেশি বার রয়েছে, এখানে দেখো কোন মানটা সব থেকে বেশি বার রয়েছে, 2 মানটা দেখো সব থেকে বেশি বার রয়েছে, তাহলে এর মোট কত হবে, এর মোট হবে হচ্ছে 2। আচ্ছা মিডিয়ান কি, মিডিয়ান হচ্ছে মধ্যমা, মানে মাঝে যে থাকবে। তাহলে এইগুলোকে আমি যদি ছোট থেকে বড়তে সাজাই তাহলে সবার প্রথমে কি বসে, 1 বসে। আচ্ছা আমি একটা বুঝিয়ে দিই, হ্যাঁ 1, তারপরে কি আছে ছোট, তারপরে দেখো 2 ছোট, একের পরে 2 কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তার মানে পরপর 5টা 2 বসে যাবে, বসলো। তারপরে কে আছে, তারপরে 2 এর পরে বড় কে আছে 3, তারপরে 3 কে বসাবো। তাহলে 3 কতগুলো আছে, 3 আছে একটা দুটো, দুটো 3 আছে, এটা একটা আর এটা একটা, তাহলে দুটো 3 কে বসিয়ে দিলাম।
তারপরে 4 4 কটা আছে, একটা আছে, তাহলে 4 কে বসালাম। তারপরে 5 5 কটা আছে, একটা আছে, 5 কে বসালাম। তারপরে কটা 7। এইভাবে করে যে মাঝখানে থাকবে, আর যদি দুটো সংখ্যা মাঝখানে থাকে তখন তাদের গড় নিতে, এইভাবে মিডিয়ান বের করে। আর গড় তো জানোই, মিন মানে গড়, গড় মানে হচ্ছে টোটাল যতগুলো সংখ্যা তাদের সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে সেইটা। তাহলে আরেকটা ফর্মুলা আছে মিন মিডিয়ান আর মোডের, সেটা কি? মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করতে হবে। যখন মিডিয়ান আর মিনের মধ্যে, মিন মিডিয়ান আর মোডের মধ্যে দুটো জিনিস বলে দেবে, আরেকটা বের করতে বলবে, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। এটাকে আবার দিক পরিবর্তন করলে চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমাকে কি বার করতে বলেছে? গড় মানে মিনটা বার করব। তাহলে বাকিগুলো আমি বসাই। মোডের মান কত বলেছে? 36.3। তাহলে 36.3 সমান সমান 3 ইন্টু মিডিয়ানের মান কত বলেছে? 62 মাইনাস 2 ইন্টু মিনটাকে আমি এক্স ধরে নিই, তাহলে এক্স হলো। তাহলে এই 2x টাকে যদি বাপাশে আনি কি হয়ে যাবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে। 2x সমান সমান কত? 3 গুণ যদি 62 করি, 3 দুগুণে 6, 3 6 18, মাইনাস হবে 36.3। তাহলে 2x সমান সমান কত? এটা মাইনাস করলে হবে 0.7, 6 একে 7 মানে 9, 3 একে 4 মানে 4, 149.7। তাহলে x এর মান কত হবে? 149.7 বাই 2। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 14 এর মধ্যে 7 বার যাবে, তারপরে 9 রয়েছে, 9 এর মধ্যে 4 বার যাবে, তারপরে পয়েন্ট, 17 মানে 8, 10 মানে 5, মানে 74.85। এই তথ্যের গড় বা মিন কত হবে? 74.85। তারপরেরটা কি বলছে দেখো, পাইপ এ একটি ট্যাঙ্ক 9 মিনিটে ভর্তি করতে পারে, পাইপ বি ভর্তি ট্যাঙ্কটিকে 10 মিনিটে খালি করতে পারে। প্রথমে পাইপ এ কে খোলা হলো, 3 মিনিট পর পাইপ বি কেও খুলে দিল। তা এই টাইপের অঙ্ক যখন থাকবে, যে এটা খোলার 3 মিনিট পরে খোলা হলো, এটা খোলার 5 মিনিট পরে খোলা হলো, এই টাইপের অঙ্কগুলো আমি একটু আলাদা প্রসেসে করব। এই টাইপের কিভাবে করব দেখে নাও। দেখো, পাইপ এ কি করছে? 9 মিনিটে ভর্তি করে, আর পাইপ বি করছে 10 মিনিটে খালি করে। এই কাজটাকে আমি মাইনাস দেখালাম। তাহলে আমি ধরবো যে ট্যাঙ্কটিতে টোটাল কতটা জল ধরে, সেটা ধরবো হচ্ছে যে যে যত মিনিটে খালি করে তাদের লসাগু। মানে 9 মিনিট আর 10 মিনিটে খালি বা ভর্তি করছে, তো এই 9 আর 10 এর লসাগুটাকে আমি ধরবো যে টোটাল ট্যাঙ্কটিতে অত লিটার জল ধরে। তাহলে কত হবে? 9 আর 10 এর লসাগু করলে হয় 90। আমি ধরলাম কি ট্যাঙ্কিতে টোটাল 90 লিটার জল ধরে। তাহলে এ পাইপটা কি করছে? 9 মিনিটে ভর্তি করছে 90 লিটার। বি পাইপটা কি করছে? 10 মিনিটে খালি করছে 90 লিটার। তাহলে এ পাইপটা যদি 9 মিনিটে 90 লিটার ভর্তি করে, তাহলে 1 মিনিটে কত লিটার ভর্তি করবে? 90 বাই 9 মানে 9 লিটার। বি পাইপটা যদি 10 মিনিটে 90 লিটার খালি করে, তাহলে 1 মিনিটে কতটা খালি করবে? 90 বাই 10 মানে 9 লিটার। এটা যেহেতু খালি করবে তাই মাইনাস লিখছি। আচ্ছা, ভুল লিখলাম। এ পাইপটা 9 মিনিটে ভর্তি করছে 90 মিটার, 1 মিনিটে ভর্তি করবে, তাহলে 90 বাই 9 মানে 10 লিটার। তাহলে দেখো এইবার কি বলছে, প্রথমে পাইপ একে খোলা হলো, 3 মিনিট পর বি পাইপকেও খুলে দেওয়া হলো। তার মানে কি? তার মানে প্রথম 3 মিনিট এ পাইপটা একা খোলা ছিল। তাহলে এ পাইপটা দেখো 1 মিনিটে ভর্তি করছে 10 লিটার। তাহলে এ পাইপটা প্রথম 3 মিনিটে কত লিটার ভর্তি করবে? 1 মিনিটে যদি 10 লিটার ভর্তি করে, 3 মিনিটে ভর্তি করবে 3 গুণ 10 লিটার, মানে 30 লিটার ভর্তি করবে। আচ্ছা, ট্যাঙ্কটির টোটাল ক্যাপাসিটি কত? ট্যাঙ্কিতে টোটাল জল ধরা হচ্ছে 90 লিটার। তো এ পাইপ প্রথম 3 মিনিটে 30 লিটার ভরিয়ে ফেললো। তাহলে বাকি থাকলো কত লিটার? টোটাল জল ধরে 90, তার মধ্যে 30 লিটার ভরা হয়ে গেছে। তাহলে বাকি থাকলো কত? 90 মাইনাস 30 লিটার মানে 60 লিটার। এই 60 লিটারটা কে ভরবে? এরপরে 3 মিনিট পরে কি হয়েছে? বি পাইপটিকেও খুলে দেওয়া হলো, মানে এ পাইপ এখন চলছে, বি পাইপ এখন চলছে। এ পাইপ 1 মিনিটে কি করে? 1 মিনিটে ভর্তি করে হচ্ছে কত? 10 লিটার। বি পাইপ 1 মিনিটে খালি করে 9 লিটার। তাহলে এ আর বি পাইপ মিলে 1 মিনিটে কতটা ভর্তি করবে? এ ভর্তি করছে 10 লিটার, মানে ভর্তির কাজটা বেশি, আর বি খালি করছে 9 লিটার। তাহলে 1 মিনিটে কতটা ভর্তি হবে? এ আর বি পাইপ মিলে 10 লিটার ভর্তি মাইনাস 9 লিটার, তাহলে হবে কত? 1 লিটার ভর্তি হবে, যেহেতু দুটো আলাদা তাই মাইনাস হবে। তাহলে দেখো 60 লিটার আর বাকি আছে। এ আর বি পাইপ একসাথে চললে 1 মিনিটে ভর্তি করছে হচ্ছে 1 লিটার। তাহলে 1 লিটার যদি 1 মিনিটে ভর্তি হয়, বাকি আছে আর 60 লিটার। তাহলে এই 60 লিটার ভর্তি হতে কত মিনিট লাগবে? হিসাব মতো 60 মিনিট লাগবে। তার মানে বাকি ট্যাঙ্কটি কত মিনিটে ভর্তি হবে? বাকি ট্যাঙ্ক মানে ওই 3 মিনিটে পরে যখন বি পাইপটাকে ছেড়ে দিল, সেই কথাটার কথা বলছে। তাহলে বাকি ট্যাঙ্কটি ভর্তি হতে কত মিনিট টাইম লাগবে? বাকি ট্যাঙ্কটি ভর্তি হতে 60 মিনিট টাইম লাগবে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 20 মিটার গভীর ও 36 মিটার চওড়া একটি নদী 2.7 কিমি পার ঘন্টা গতিবেগে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো এখানে গভীরতা বলে দিয়েছে নদীটার, মানে হাইটটা বলে দিয়েছে, গভীরতা বা ডেপথটা বলে দিয়েছে, যাই হোক দরকার নেই। চওড়া বলে দিয়েছে 36 মিটার, মানে প্রস্থটা বলে দিয়েছে। আর নদীটা 2.7 কিমি ঘন্টা গতিবেগে প্রবাহিত হচ্ছে। তাহলে বলেছে কি প্রতি মিনিটে কত ঘনমিটার জল নদীর দ্বারা, আচ্ছা ঘনমিটার মানে কি? ঘনমিটার মানে আয়তনটাকে বোঝাচ্ছে। তাহলে কত আয়তনের জল নদীর দ্বারা প্রবাহিত হয়ে সাগরে মিশছে। তা আয়তন সমান সমান কি এক্ষেত্রে? আয়তন সমান সমান দেখো, এটা দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ
ইনটু এখানে উচ্চতা তো নেই, এখানে গভীরতা হবে। তো দেখো দুটো জিনিস আমি পেয়ে গেছি, প্রস্থ কত, চওড়াটা মানে 36 মিটার, গভীরতা বলে দিয়েছে কত 20 মিটার, তাহলে প্রস্থ পেলাম 36 ইনটু গভীরতা পেলাম 20। আমাকে দৈর্ঘ্যটা বের করতে হবে। দৈর্ঘ্যটা কি, দেখো নদীটা প্রবাহিত হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে 2.7 কিমি। আমাকে বলেছে প্রতি মিনিটে তাহলে কতটা দৈর্ঘ্যে যাবে, তাহলে 2.7 কিমি 1 ঘন্টায় যাচ্ছে, মানে ঘন্টা মানে কত 60 মিনিট, তাহলে 60 মিনিটে যাচ্ছে কত 2.7 কিমি। আচ্ছা কিমিটাকে যদি আমি মিটারে নিয়ে আমি কত করব, 1000 দিয়ে গুণ হবে, তাহলে 2.7 ইন্টু 1000 করলে কত হবে, হবে হচ্ছে 2700 এত মিটার। তাহলে 60 মিনিটে যাচ্ছে 2700 মিটার, তাহলে নদীটা 1 মিনিটে কতটা দৈর্ঘ্য যাবে, 2700 ডিভাইডেড বাই 60 এত মিটার। শূন্য শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটলে 4 6 24, 305, মানে নদীটা 1 মিনিটে যাচ্ছে কত 45 মিটার। তাহলে 1 মিনিটে মানে বা প্রতি মিনিটে কত ঘনমিটার জল প্রবাহিত হবে, তাহলে প্রতি মিনিটে যে ঘনমিটার জল প্রবাহিত হবে সেটা হবে কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি 1 মিনিটে যতটা দৈর্ঘ্যের জল যাচ্ছে, মানে কত লিটার কত মিটার, 45 মিটার দৈর্ঘ্যের জল যাচ্ছে, মানে 45 ইন্টু প্রস্থ, প্রস্থ তো বলেই দিয়েছে কত মিটার, চওড়া 36 মিটার, ইন্টু 36 ইন্টু গভীরতা, নদীটার গভীরতা কত 20, তাহলে ইন্টু 20 হবে। এটা হচ্ছে আয়তঘনের সমগ্র আয়তঘনের আয়তনের ফর্মুলা। তাহলে 45 ইন্টু 36 ইন্টু 20 এত ঘন মিটার, এত এত ঘন মিটার দৈর্ঘ্যের এত ঘন মিটার জল নদীতে প্রবাহিত হবে। তাহলে কত হয়, 45 গুণ 20 করলে কত হয় 90, 900 ইন্টু 36। আচ্ছা তাহলে দুটো শূন্য, 6 নং 54, 4 হাতে 5, 3 নং 27 5 32, মানে কত ঘনমিটার হলো 32,400 ঘনমিটার, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি x ও 368 এর মধ্য সমানুপাতি 276 হয় তাহলে x এর মান কত। দেখো দুটো সংখ্যার মধ্য সমানুপাতির ফর্মুলা কি, x ও 368 এর মধ্য সমানুপাতি হবে কি রুট ওভার সংখ্যা দুটোর গুণফল, মানে রুট ওভার x ইন্টু 368, এটা সমান সমানই বলেছে 276। তা রুটটাকে তুলতে গেলে আমাকে কি করতে হবে, আমি দুপক্ষই স্কোয়ার করে দিতে পারি, তাহলে বাদিকেও স্কোয়ার করলাম ডান পাশেও স্কোয়ার করতে পারি। বাদিকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, কি পড়ে থাকবে x গুণ 368, ডান পাশে কি পড়ে থাকবে 276 এর স্কোয়ার, মানে 276 ইন্টু 276, তাহলে x সমান সমান কত হবে 276 ইন্টু 276 বাই 368। 2 দিয়ে যদি কাটি তাহলে হবে কত 1 1 6 8 4, এটাকে 2 দিয়ে কাটলে 1 3 1 6 8। আচ্ছা আবার 2 দিয়ে কাটলে হবে 9 2, এটাকে আবার 2 দিয়ে কাটলে হবে 6 1 8 9। আচ্ছা এবার 23 দিয়ে কাটাকুটি যায়, 4 23 92 আর 23 3 কে 69, মানে এটা 23। 4 দিয়ে যদি 276 কে কাটি কত হবে, প্রথমে 6 বার যাবে, 4 6 24, 3 6 মানে 9 বার যাবে, তাহলে x এর মান কত বেরোলো। আচ্ছা এখানে 23 লিখলাম কেন, 23 দিয়ে কাটলে এখানে তো 3 হবে, 3 হবে, তাহলে 3 গুণ 69 মানে 3 নং 27 7 হাতে 2, 3 6 18 দিয়ে 20, মানে 207, তাহলে x এর মান কত 207, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে তাকে, এত সমীকরণটির বীজগুলির যোগফল ও গুণফল কত। দেখো এটা একটা ত্রিঘাত সমীকরণ দিয়েছে, মানে x এর সর্বোচ্চ ঘাত 3। আমি তোমাদের এর আগের ক্লাসগুলোতে দ্বিঘাত সমীকরণের ফর্মুলা করিয়েছিলাম, তো এখানে দ্বিঘাতটাও বলে দিচ্ছি ত্রিঘাতটাও বলে দিচ্ছি। দেখো একটা দ্বিঘাত সমীকরণ যার x এর সর্বোচ্চ ঘাত যত, x এর সর্বোচ্চ ঘাত এখানে 3, তার মানে এই সমীকরণটা 3টে সমাধান বেরোবে, x এর 3টে মান বেরোবে, তাই x এর 3টে মানই হবে 3টে বীজ। আর দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হয়, x এর দুটো মান বেরোবে। তাহলে আমি ফর্মুলা দুটো লিখে দিই। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের যোগফলের একটা ফর্মুলা আছে, গুণফলের একটা ফর্মুলা আছে। বীজদ্বয়ের যোগফল সমান সমান কি হতো, মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আর বীজদ্বয়ের গুণফল কি হতো, বীজদ্বয়ের গুণফল সমান সমান হচ্ছে প্লাস অফ সি বাই এ, মানে ধ্রুবক সংখ্যাটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এটা হচ্ছে ফর্মুলা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো ত্রিঘাত সমীকরণে দিয়েছে, তাহলে এর ক্ষেত্রে ফর্মুলাটা একটু আলাদা হবে। তাহলে আমি একই টাইপের লিখি, তাহলে a x কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0 ত্রিঘাত সমীকরণে। কেন ত্রিঘাত, কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার দেখো 3। সমীকরণটির বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা তাহলে কি হবে, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হবে সেই একই ফর্মুলার মতো, এক্ষেত্রে হবে কত মাইনাস বি বাই এ, যেটা ছিল সেটাই হবে। আর বীজদ্বয়ের গুণফল কি হয়ে যাবে, বীজদ্বয়ের গুণফলটা একটু চেঞ্জ হবে। বীজদ্বয়ের গুণফল কি হবে, এখানে মাইনাস ডি হবে, যেটা ধ্রুবক সংখ্যাটা চাচ্ছে তার আগে মাইনাস হবে, মাইনাস ডি বাই এ, এটা হবে বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা। তাহলে দেখো যেখানে বিটা কি, বিটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ,
আর এটা কি, এটা হচ্ছে এক্স কিউবের সহগ, আর ডিটা কি, ডিটা হচ্ছে ধ্রুবক সংখ্যাটা। তাহলে এক্ষেত্রে দেখো আমাকে কি বলেছে, এত সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফল কত। তাহলে বীজদ্বয়ের যোগফল কত হবে, এই সমীকরণটার মাইনাস বি বাই এ, তার মানে কত, মাইনাস বি। বি মানে কত, বি মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, -8। খালি 8 দিলে কিন্তু হবে না, -8 দিতে হবে। তাহলে মাইনাস অফ -8 ডিভাইডেড বাই এ, এ মানে এক্স স্কোয়ার, এক্স কিউবের সহগ মানে 4। তাহলে মাইনাসে, আচ্ছা 4 আর 8 কাটলে 2, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তার মানে হবে 2। তাহলে বীজদ্বয়ের যোগফল গেল 2। তার মানে দেখো বীজদ্বয়ের যোগফলে একটা অপশনই 2 আছে, মানে অপশন ডি হবে। তো আমি গুণফলটা বের করে দেখাই। বীজদ্বয়ের গুণফল কত হবে, মাইনাস ডি বাই এ, মানে মাইনাস ডি কত, ডি এর মান হচ্ছে +19, তার মানে মাইনাস ডি মানে -19 ডিভাইডেড বাই এ, এর মান কত, এর মান হচ্ছে এক্স কিউবের সহগ মানে 4, তাহলে বাই 4 হবে। তাহলে -19/4 হবে বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে 2 আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে -19/4, মানে অপশন ডি। দেখো এটা একটা আনকমন টাইপের অঙ্ক। এই অঙ্ক কিন্তু তোমাদের ক্লাস 10, 9, 10 এর বইয়ে, বাংলা মিডিয়ামের বইয়ে কিন্তু নেই, তবে এটা দিয়েছে, তাই এরকম টাইপের কিন্তু আসতে পারে কিউব দিয়েও, ঠিক আছে, এটা তোমরা প্র্যাকটিস করে নিও। তারপর একটা কি বলছে দেখো, 20, 34, 11 ও 16 প্রতিটি সংখ্যার সাথে x যোগ করলে নতুন সংখ্যাগুলো সমানুপাতে থাকে। তাহলে প্রত্যেকটার সাথে আমি x যোগ করি, তাহলে কত হয়, 20 যোগ x হবে। 34 এর সাথে x যোগ করলে হবে 34 যোগ x, 11 এর সাথে যোগ করলে 11 যোগ x, 16 এর সাথে যোগ করলে 16 যোগ x। এরা সবাই সমানুপাতে থাকে, তার মানে কি, তার মানে প্রথম দুটোর অনুপাত আর লাস্টের দুটোর অনুপাত সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি, 20 প্লাস এক্স ডিভাইডেড বাই 34 প্লাস এক্স, অনুপাত মানে আমি বাই আকারে লিখতে পারি, সমান সমান হবে তৃতীয়টা বাই চতুর্থটা, মানে 11 প্লাস এক্স বাই 16 প্লাস এক্স। কোনাকুনি গুণ করি, তাহলে 20 সাথে যদি 16 কে গুণ করি কত, 320, যোগ এক্স আর 16 কে গুণ করলে হয় 16x, প্লাস 20 আর এক্স কে গুণ করলে হয় 20x, প্লাস এক্স আর এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান, বাদিকে নিচের সাথে ডান পাশের উপর 11 আর 34 কে গুণ করলে কত হবে, 340 আর 30, 340 আর 34 মানে 374, প্লাস এক্স আর 34 কে গুণ করলে কত, 34x, প্লাস 11 আর এক্স কে গুণ করলে 11x, প্লাস এক্স আর এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার। আচ্ছা দুদিকে দেখো এক্স স্কোয়ার প্লাসে আছে, এটা এটা কেটে যাবে। আচ্ছা আমি যদি এই এক্স গুলোকে যোগ করি, তাহলে 16 আর 20 যোগ করলে কত, তাহলে 320 যোগ 36x। ডান পাশেও যদি তাই করি, তাহলে 374 যোগ 34 এর 11 যোগ করলে হয় 45x। আচ্ছা এক্স গুলোকে আমি বাঁ পাশে আনছি, তাহলে কি হয়, 36x মাইনাস 45x সমান সমান সংখ্যাগুলোকে ডান পাশে আনলে 374 মাইনাস 320। 36 থেকে 45 বাদ দিলে কি হবে, চিহ্নটা -9x হবে। এটা সমান সমান কত, এদিকে 374 থেকে 320 বাদ দিলে 54। এক্স এর মান কত হবে, 54/-9, 9 দিয়ে কাটাকুটি করলে হবে 6, মানে হয়ে যাবে -6। নিচে একটা মাইনাস ছিল, তার মানে এক্স এর মান কি পেলাম, এক্স সমান পেলাম -6। আমাকে কি বার করতে বলেছে, যদি 3x:y অনুপাত y:2x - 6 হয়, যেখানে y greater than 0, তাহলে y এর মান কত। আচ্ছা আবার এইটা বলে দিয়েছে, এটা কি 3x:y, মানে আমি কি লিখতে পারি, 3x/y সমান সমান y:2 এত মানে y/2x - 6। তাহলে x এর জায়গায় আমি কত বসাবো, -6 বসাবো। তাহলে কি হবে, 3 into -6 divided by y সমান সমান y by 2 into -6 minus y। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো y আর y গুণ করলে হবে y স্কয়ার সমান সমান 3 আর -y গুণ করলে -18, আর এদিকে কত হচ্ছে, 2 into -y করলে হয় -12 -6। ওইটা, এটা তো গুণ হচ্ছে, এটা ইনটু, আচ্ছা এটা পরের লাইনে ভাঙবো, তাহলে হচ্ছে -18/y সমান সমান y বাই, এখানে দেখো -12 আর -6 করলে -18, তাহলে কোনাকুনি গুণ করলে y স্কয়ার সমান সমান হবে 18 গুণ 18। তাহলে y এর মান হবে √18 গুণ 18, মানে একটা 18 রুটের বাইরে বেরোবে y। আমি প্লাসের মানটাই নেব, এখানে যেহেতু বলেছে y গ্রেটার দেন 0, তাই সবসময় প্লাসের মানটাই নিতে হবে। তাহলে y এর মান কত হবে, 18 হবে, অপশন সি। তারপর একটা কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি, আচ্ছা এটা ইংলিশে লেখা রয়েছে, এটা বুঝে নেবা, আমি বলে দিচ্ছি। ত্রিভুজ এবিসি, এই চিহ্নটা মানে হচ্ছে সিমিলার। ত্রিভুজ এবিসি যদি এরকম থাকে, তার মানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এক্স ওয়াই জেড হচ্ছে সিমিলার। সিমিলার মানে কি, মানে ধরো দুটো ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে এবিসি, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এই দুটো ত্রিভুজকে কখন আমরা সিমিলার বলবো, যখন এর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। দেখো এবি বাহুটার অনুরূপ বাহু কি, এক্স ওয়াই, বিসি বাহুটার অনুরূপ বাহু কি, ওয়াই জেড, আর এসি বাহুটার অনুরূপ বাহু কি, এক্স জেড। দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি, এবি বাই এক্স ওয়াই, মানে প্রথম ত্রিভুজের এবি যদি বাহু হয়, তাহলে তার অনুরূপ বাহু কোনটা, এক্স ওয়াই, ইজিক্যাল টু কি হবে, তাহলে প্রথমটা যদি বিসি ধরি, তাহলে পরেরটা ধরতে হবে ওয়াই জেড, ইজিক্যাল টু হবে বিসি বাই ওয়াই জেড, ইজিক্যাল টু কি ধরবো, প্রথমটা যদি এসি ধরি, তাহলে এদিকের কি ধরবো, এক্স জেড ধরবো, এসি বাই এক্স জেড। এটাই হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, তবেই ত্রিভুজটাকে বলি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল, আর তার চিহ্ন হচ্ছে এইটা। এবার কি বলেছে, এবি ইজিক্যাল টু 6 সেমি, এবির মান বলেছে মানে এই বাহুটা হচ্ছে 6 সেমি, এক্স ওয়াই এর মান বলেছে 8 সেমি। তাহলে এই দুটোর অনুপাত কত,
6:8 এবি বাই এক্স ওয়াই এর অনুপাত কত 6:8 মানে কত হলো 3:4 তাহলে দেখো মানে প্রথমটার যদি বাহুর দৈর্ঘ্য 3 হয় পরেরটা তাহলে 4 প্রথমটা দেখো 3 গুণ 2 করলে 6 আসছে তাহলে পরেরটা কত 4 গুণ 2 করলে এত আসছে আচ্ছা এক্স ওয়াই বলেছে 8 এক্স ওয়াই মানে কোনটা এক্স ওয়াই মানে এক্স ওয়াই তো হলো ওয়াই জেড বলেছে 12 মানে এটা 12 তাহলে এটা 4 এর সাথে কত গুণ করলে 12 আসছে 4 গুণ 3 করলে তার মানে বিসি বাহুটা কত হবে 3 এর সাথে 3 গুণ করব মানে 3 গুণ 3 করলে কত হয় 9 হবে আচ্ছা আর কি জেড কে 16 বলেছে জেড 16 মানে 4 এর সাথে কত গুণ করলে 16 হয় 4 গুণ 4 করলে তাহলে এসইউ কত হবে আমার 3 এর সাথে 4 গুণ করব যেহেতু কি কেন 3 দিয়ে 3 আর 4 দিয়ে গুণ করছে কারণ দেখো বাহুগুলোর অনুপাত বেরিয়েছিল 3:4 তাহলে এটা 16 আসে কিসের থেকে 4 গুণ 4 করলে তার মানে এসিটা হবে কত 3 গুণ 4 মানে 12 তাহলে দেখো তাহলে ত্রিভুজের এবিসি এর পরিসীমা বের করতে বলেছে পরিসীমা কি হবে তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 তার মানে এর পরিসীমা কত এই তিনটে যোগফল 6 আর 9 যোগ করলে হয় 15 15 আর 12 যোগ করলে হয় কত 27 তাহলে পেরিমিটার অফ এবিসি বা পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা এবিসি এর পরিসীমা হবে 27 সেমি অপশন সি তারপর কি বলছে দেখো এটা একটা সরল অঙ্ক দিয়েছে সরল অঙ্ক সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি তাহলে 1 যোগ 8 করলে কত হয় 9 হয় তাহলে এক্ষেত্রে কি রয়েছে 4 যোগ 7 মানে কত 11 11 মাইনাস 9 করলে কি হয় 11 মাইনাস 9 করলে 2 এখানে আবার দেখো 2 মাইনাস 2 রয়েছে 2 মাইনাস 2 করলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে মানে এটা কেটে গেল পুরো তাহলে 9 যোগ 0 মানে কত হবে 9 হবে 4/2 মানে কত গুণ করলে হয় 2 গুণ 9 আর এদিকে 72 ভাগ রয়েছে তাহলে 9 গুণ 2 মানে 18 তাহলে 72 ভাগ 18 4 18 এবং 72 মানে 4 হবে তাহলে অপশন বি এ হবে তারপরটা কি বলছে দেখো সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 9900 টাকার এক বছরের সময় চক্রবৃদ্ধি কত টাকা দেখো এখানে বলেছে সুদের পর্ব 6 মাস তার মানে কি সুদটা 6 মাস অন্তর অন্তর অ্যাড হয় তাহলে সুদটা এক বছর 6 মাস অন্তর অন্তর অ্যাড হলে এক বছরে কতবার অ্যাড হবে এক বছরে দুইবার অ্যাড হবে তাহলে সেক্ষেত্রে সময় চক্রবৃদ্ধির ফর্মুলাটা কি হবে সময় চক্রবৃদ্ধি সমান সমান হবে আসল মানে 9900 ইন্টু 1 প্লাস r/100 করি এমনি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমরা কি করব সুদ যেহেতু বছরে দুবার অ্যাড হচ্ছে তাহলে করব r/2/100 মানে 20/2 ডিভাইডেড বাই 100 আর পাওয়ারে কি বসবে পাওয়ারে যত বছর বলেছে মানে এক বছর তাহলে 1 ইন্টু বসবে বছরে যতবার দিচ্ছি তত মানে বছরে দুবার দিচ্ছি মানে 1 ইন্টু 2 হবে তাহলে দেখো এটা ভাঙলে কি হয় 9900 ডিভাইডেড বাই 1 প্লাস এটা হয়ে যাবে 20/200 তাহলে এটাকে কাটলে কত নিচে 10 আসে এটার পাওয়ার 2 মানে 1/10 তাহলে হয় কি 9900 ইন্টু 1 যোগ 1 এর 10 মানে কি লিখতে পারি 11/10 তাহলে 11/10 এর স্কয়ার ছিল মানে 11/10 ইন্টু 11/10 করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে 11 গুণ 11 করলে হয় 121 গুণ 99 99 দিয়ে 121 কে গুণ করলে কত 121 গুণ 99 যদি করি আচ্ছা আমাদেরকে এককের ঘরে 9 বসবে এটাই আমার সময় চক্রবৃদ্ধির ফর্মুলা তাহলে এককের ঘরে 9 যে অঙ্কটা সেটাই আমার অ্যান্সার দেখো একটা অপশনই আছে তার মানে অপশন ডি হবে বাকিটা গুণ করে দেখবে দেখবে ওটাই আসবে তারপর কি বলছে দেখো একজন বিক্রেতা 1 টাকায় 5টি চকলেট বিক্রি করে 20% লাভ করে তাহলে দেখো 1 টাকায় 5টা চকলেট বিক্রি করছে তো আমি যদি ঘুরিয়ে লিখি 5টা চকলেটের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা তা আমি যদি একটা চকলেটের বিক্রয় মূল্য বার করি কি হবে তাহলে একটা চকলেটের বিক্রয় মূল্য হবে কত 1/5 টাকা আমাকে কি বলছে বিক্রি করে তার 20% লাভ করে তাহলে লাভ হয়েছে কত এটা হচ্ছে বিক্রয় মূল্য লাভ হয়েছে কত লাভ হয়েছে 20% তাহলে ক্রয় মূল্য কত প্রতিটা চকলেটের একটা চকলেটের তাহলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হবে কত বিক্রয় মূল্য বলে দিয়েছে লাভ বলে দিয়েছে তাহলে ক্রয় মূল্য কত হবে যত বিক্রয় মূল্য ছিল তত একটা চকলেটের বিক্রয় মূল্য 1/5 ইন্টু উপরে বসবে 100 ডিভাইডেড বাই 20% যেহেতু লাভ হচ্ছে তাহলে নিচে কি বসবে 100 সাথে 20 যোগ করতে হবে মানে কত হয় 120 হয় তাহলে লিখে দিলাম 120 একটা শূন্য একটা শূন্য কেটে গেল 5 দিয়ে 10 কে কাটলে হয় 2 2 দিয়ে 12 কে কাটলে হয় 6 মানে কত বললো 1/6 তার মানে সে কি বলেছে সে 1 টাকায় কতগুলো চকলেট কিনেছে তাহলে একটা চকলেটের ক্রয় মূল্য 1/6 তার মানে কি তার মানে 1/6 টাকায় কিনেছে হচ্ছে একটা চকলেট তাহলে 1 টাকায় কিনবে 1/1/6টা চকলেট মানে এটা উল্টে গিয়ে হবে 6টা চকলেট তাহলে সে 1 টাকায় কতগুলো চকলেট কিনেছে 1 টাকায় 6টা চকলেট কিনেছে মানে অপশন ডি হবে তারপরটা কি বলছে দেখো একটি ক্লাসে 30 জন ছাত্র একটি পরীক্ষা দিয়েছে এদের মধ্যে 12 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 60 ও বাকিদের প্রাপ্ত নম্বরের গড় 60 তাহলে ক্লাসের সকল ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত দেখো এই অঙ্কটা আমার কিছু করারই দরকার নেই এখানে দেখো 12 জন ছাত্রেরও প্রাপ্ত নম্বরের গড় 60 বলেছে বাকিদেরও 60 বলেছে তাহলে মোট যতজন আছে তাদের প্রাপ্ত নম্বরের গড় কত হবে 60ই হবে
যেহেতু 60 আর 60ই বলেছে মানে সেম সংখ্যা বলেছে, তাই জন্য সবার গড় 60ই হবে। যদি অন্য কিছু বলতো, যদি বলতো 60 আর 50, তখন আবার আমাকে করে দেখতে হতো। তো এখানে যেহেতু দুটোই সেম দিয়েছে, আমার করার কোনো দরকারই নেই। সকল ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 60ই হবে, মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, একটি খালি ট্যাঙ্কে 50 লিটার পেট্রোল ভরার পরে ট্যাঙ্কটির 10% খালি থাকে, ট্যাঙ্কিতে মোট কত লিটার পেট্রোল ধরে? তাহলে দেখো টোটাল ভর্তি থাকা মানে কত পার্সেন্ট ভর্তি থাকে? 100% ভর্তি থাকা। তাহলে 50 লিটার ভরলে খালি থাকছে 10%, মানে ভর্তি হচ্ছে কত পার্সেন্ট? 100 মাইনাস 10%, তার মানে কত? 90%। তার মানে 90% ভর্তি মানে কত লিটার তেল আছে? 50 লিটার আমি লিখতে পারি। 90% মানে কত লিটার ভর্তি? 50 লিটার। আমাকে বের করতে বলেছে ট্যাঙ্কিতে মোট কত লিটার পেট্রোল ধরে, মানে 100%। 100%টা কত? তাহলে 90% যদি 50 লিটার হয়, 1% তাহলে কত হবে? 50/90 লিটার। বের করতে বলেছে 100% কত, তাহলে 100% সমান সমান কত হবে? 50/90 ইন্টু 100, এত লিটার। আচ্ছা, শূন্য শূন্য একটা শূন্য একটা শূন্য কাটি, তাহলে কত হচ্ছে? 5 গুণ 100 মানে 500/9 লিটার পয়েন্টে আছে, এটাকে পয়েন্টে নিতে হবে। তাহলে 50 এর মধ্যে কতবার যায়? 50 এর মধ্যে হচ্ছে 5 নং 45, 5 বার যাবে 45, তাহলে 5 শূন্য, আবার 5 বার যাবে 45। আচ্ছা, 55 দিয়ে দেখো একটা অপশনই আছে, মানে অপশন এই হবে। তাই এটা করি। এটা তাহলে 5, তাহলে পয়েন্টের জন্য একটা শূন্য নিতে হবে, তাহলে এবার সে 5 বার যাবে 45, এটা শূন্য হয়। তাহলে এভাবে চলতে থাকবে 55.56, এটা ধরে নাও, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, ইন ত্রিভুজ এবিসি, মানে ত্রিভুজ এবিসি তে বিডি, এটা হচ্ছে লম্বের চিহ্ন, হ্যাঁ, বিডি লম্ব এসি এট ডি, মানে বিডি ডি বিন্দুতে এসি এর উপর লম্ব। আচ্ছা, একটা আমি আগে ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটার নাম দিলাম এবিসি, এ বি সি। এবার কি বলেছে? বিডি লম্ব এসি এট ডি, মানে ডি বিন্দুতে এসির উপর বিডি লম্ব। তাই এসির উপর বিডি লম্ব মানে বিডি কে লম্বর মতো আঁকি, এটা ধরো বিডি। ঠিক আছে, এটা লম্ব মানে কি? এই কোণটাও 90 ডিগ্রি, এই পাশের কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, উপরের এই কোণটাও 90 ডিগ্রি। ঠিক আছে, দুপাশের দুটো কোণই, মানে কোণ এডিবি সমান সমান 90 ডিগ্রি, আর কোণ বিডিসি সমান সমান 90 ডিগ্রি। আর কি বলেছে? কোণ ডিবিসি ইজিক্যাল টু 22 ডিগ্রি। কোণ ডিবিসি কোনটা? কোণ ডিবিসি হচ্ছে 22 ডিগ্রি। আর কি বলে দিয়েছিল? কোণ ডিবিসি ইজিক্যাল টু 22 ডিগ্রি। আচ্ছা, তুমি যদি এই ডিবিসি এই ত্রিভুজটা ফলো করো, এই যে এই ত্রিভুজটা দেখো, এই কোণটা বলেছে কোণ বিডিসি বলেছে 90 ডিগ্রি, আর ডিবিসি বলেছে 22 ডিগ্রি। তাহলে এই ডিসিবি এই কোণটা কত হবে? তাহলে কোণ ডিসিবি আমি কি করতে পারি? ত্রিভুজের তিনটে কোণের হচ্ছে কোণ সমষ্টি হচ্ছে 180। তাহলে 180 থেকে 22 আর 90 সমষ্টি যদি বাদ দিই, তবে ডিসিবি এই কোণটা পেয়ে যাবো। ডিসিবি ইকুয়াল টু তাহলে কি হবে? 180 ডিগ্রি মাইনাস ওই দুটোর সমষ্টি 22 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে কত হয়? 180 ডিগ্রি মাইনাস 22 আর 90 করলে 112, মানে কত ডিগ্রি হচ্ছে? 8, একে একে 2, মানে 68 ডিগ্রি। তাহলে এই কোণটা বেরোলো কত? 68 ডিগ্রি। আচ্ছা, আর কি বলেছে? ইজ এ পয়েন্ট অন বিসি সাচ দ্যাট কোণ সিএ ইজ ইকুয়াল টু 36। বিসির উপর ই একটা বিন্দু, তাহলে বিসির উপর ই একটা বিন্দু নিলাম, সাচ দ্যাট কোণ সিএই, কোণ সিএই মানে কোনটা? এই যে এ এখানে রয়েছে, ই এখানে রয়েছে, মানে এই কোণটুকু সিএই, মানে এই কোণটুকু কত বলেছে দেখো? 36 ডিগ্রি। তাহলে দেখো এইসি ত্রিভুজ এইসি টাকে আমি আলাদা করে আঁকছি এখানে, হ্যাঁ। এইসি ত্রিভুজের আচ্ছা, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে ই, এটার নাম হচ্ছে এ। তাহলে এই যে সিএই এই কোণটা বলেছে 36 ডিগ্রি। আচ্ছা, আমি এই কোণটার মান জানি, এই কোণটা কত পেয়েছিলাম? 68 ডিগ্রি, মানে কোণ এসিই এর মান হবে 68 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে কোণ এইবি, মানে কোণ এইবি। ও, এইদিকেও ত্রিভুজ ছিল, তার মানে এইদিকে যদি করি, আর মাঝেরটা আমি দিলাম না, তাহলে এটা বি। তাহলে কোণ এইবি মানে এই কোণটা কত? আচ্ছা, আমি যদি এই পাশের কোণটা বার করি, মানে কোণ এইসি কি হবে? দেখো এসিই একটা এইসি একটা ত্রিভুজ, এসিই একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজটার দুটো কোণ বলে দিয়েছে, তাহলে কোণ এইসি টা কত হবে? 180 ডিগ্রি মাইনাস ওই কোণ দুটো সমষ্টি, মানে 36 যোগ 68। তাহলে করলে কত হয়? 180 ডিগ্রি মাইনাস 36 68 যোগ করলে 8 6 14 4 হাতে 1 4 7 3 10, 104 ডিগ্রি, মানে কত হচ্ছে? 76 ডিগ্রি হচ্ছে। তার মানে এইসি কোণটা হচ্ছে 76 ডিগ্রি। তাহলে কোণ এইবি কোণটা কত হবে? কোণ এইবি কত হবে? এই পুরোটা তো একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে এই পাশের কোণটা যদি 76 ডিগ্রি, উল্টো পাশের কোণটা কত হবে? সরলরেখা মানে 180 ডিগ্রি, তার মানে হবে 180 ডিগ্রি মাইনাস 76 ডিগ্রি, করলে কত হয়? করলে হয় 104 ডিগ্রি। অপশন টি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 8100 টাকা, দ্রব্যটির ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 40% বেশি ধার্য করা হয়েছে। দ্রব্যটির ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে বিক্রি করা হলে লাভের হার কত শতাংশ হবে? আচ্ছা, আমি ধরছি এখানে দেখো 8100টা আমি কোনো কাজে লাগাবো না, আমি 100 ধরে করবো, তাহলে আমার তাড়াতাড়ি হবে। আমি ধরছি দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে কি বলছে দেখো,
দ্রব্যটা ক্রয় মূল্যের থেকে 40% বেশি দামে ধার্য করা হয়েছে, তাহলে ধার্য মূল্য কত হবে? ক্রয় মূল্যের থেকে আরো 40% বেশি, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ধার্য মূল্য তাহলে কত হবে? 100 থেকে আরো 40 বেশি। 40% মানে কি 100 তে 40 বেশি, তাহলে 100 থেকে আরো 40 বেশি মানে ধার্য মূল্য কত হবে? 100 যোগ 40 মানে 140 টাকা। তারপরে কি বলেছে? দ্রব্যটি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে বিক্রি করা হয়। ধার্য মূল্য কত? 140, তাহলে 140 এর উপর 15% ছাড় দিয়েছে, তাহলে ছাড় দিয়েছে কত? 140 এর উপর 15% মানে 140 ইন্টু 15/100, এত টাকা। এই শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে হয় 2, এখানে কাটলে হয় 3, 2 দিয়ে 14 কে কাটলে হয় 7, 7 এটা, তাহলে 3 7 21 টাকা, এত টাকা ছাড় দিয়েছে। তাহলে ধার্য মূল্য চেয়েছিল 140, কিন্তু ছাড় দিয়েছে 21, তাহলে বিক্রি করেছে কত দাম দিয়ে? তাহলে বিক্রয় মূল্য হবে কি ধার্য মূল্য মাইনাস ছাড়, মানে 140 মাইনাস 21 করলে কত হয়? 119 টাকা। তাহলে দেখো, তাহলে ক্রয় মূল্য আমাকে বের করতে বলেছে লাভের হার, আমার ক্রয় মূল্য ছিল 100 ধরেছিলাম, বিক্রয় মূল্য হলো 119, তাহলে লাভ হলো কত? লাভ হলো দেখো কত? 119 মাইনাস 100 মানে 19 টাকা। আচ্ছা, কত পার্সেন্ট লাভ হলো? তাহলে দেখো, আমি ক্রয় মূল্য ধরেছিলাম 100, তাহলে 100 এর মধ্যে 19 টাকা লাভ হওয়া মানে কত পার্সেন্ট লাভ হওয়া? মানে 19% লাভ হওয়া। তাহলে লাভের হার কত? 19%, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, এক্স তার আয়ে 30% ঘর ভাড়া বাবদ খরচ করে, 25% খাবারের জন্য খরচ করে, 15% স্বাস্থ্য খাতে খরচ করে এবং 16% অন্য খরচ করে। যদি সে প্রতি মাসে 42,000 টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক আয় কত টাকা? আচ্ছা, তাহলে মোট খরচ কত করে? 30% বলছে ঘর ভাড়া বাবদ, তাহলে 30 যোগ 25% বলছে খাবারের জন্য মানে 25, 15% স্বাস্থ্য খাতে 15, 16, এগুলো হচ্ছে মোট খরচ। তাহলে কত পার্সেন্ট হবে? 6 এর 5 11, 11 5 16, 6 হাতে 1, 1 একে 2, 2 একে 3, 3 2 5, 5 3 8, মানে মোট খরচ করেছে 86%। তাহলে বাকি টাকাটা নিশ্চয়ই সঞ্চয় করে, তাহলে সঞ্চয় করে কত পার্সেন্ট? মোটায় যদি 100% হয়, সঞ্চয় করবে 100 মাইনাস 86, এত পার্সেন্ট, তাহলে কত হয়? 100 থেকে 86 বাদ দিলে হয় 14% সঞ্চয়। আচ্ছা, আবার এখানে কি বলেছে? প্রতি মাসে 42,000 টাকা সঞ্চয় করলে তার মাসিক আয় কত? আমি ধরেছি কি মাসিক আয়টা হচ্ছে 100%, তাহলে সঞ্চয়টা কত বেরোলো? 14%, তাহলে 14%টা কত বলেছে? 42,000, তাহলে 1% কত হবে? 42,000/14। আমাকে বের করতে হবে কি তার মাসিক আয়, মানে 100%টা কত? তাহলে 100%টা কত হবে? 42,000/14 ইন্টু 100, তাহলে 14 কে 3 দিয়ে গুণ করলে 42, মানে 3,000, তাহলে কত হচ্ছে? 3 এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা শূন্য, মানে 3 লাখ টাকা। তাহলে তার মাসিক আয় কত টাকা? এই যে 3 লাখ টাকা, 3 এর পরে 5টা শূন্য, মানে অপশন বি হবে। তারপরেরটা আচ্ছা, কি বলছে দেখো, 11/10⁻7 ইন্টু 10⁻11⁻10 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার 9 ইকুয়াল টু এত হয়, তাহলে এম এর মান কত? দেখো, ডান পাশে আমার 10/11 রয়েছে, তাহলে আমি বাঁ পাশের সবগুলোকে 10/11 এ আনবো। দেখো, 11/10⁻7 রয়েছে, তাই 11/10টাকে আমি কি লিখতে পারি? 1/10/11 হোল টু দি পাওয়ার 7, এটা লিখতে পারি। তাহলে দেখো 11/10ই হয়। আচ্ছা, ইন্টু 10/11 যেরকম আছে সেরকমই লিখবো, হোল টু দি পাওয়ার 10, ইন্টু এটাও আবার 11/10, এটাকে কি লিখবো? 1/10/11 হোল টু দি পাওয়ার 9, হোল টু দি পাওয়ার 9, এটা ইজ ইকুয়াল টু কত? 10/11 হোল টু দি পাওয়ার 3m প্লাস 17। আচ্ছা, 1/10/11 মানে আমি কি লিখতে পারি? 10/11 হোল টু দি পাওয়ার -1, এটা টু দি পাওয়ার 7, ইন্টু এটা 10/11 যেরকম আছে হোল টু দি পাওয়ার 10, ইন্টু এটাকেও আমি কি লিখবো? 10/11 হোল টু দি পাওয়ার -1, এত টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু ডান পাশে কি 10/11 হোল টু দি পাওয়ার 3m প্লাস 17। আচ্ছা, এবার দেখো, তাহলে এই -1টাই পাওয়ার সাথে সাথে গুণ হয়ে যায়, তাহলে 10/11 পাওয়ারে কি বসবে? -1 গুণ 7 করলে -7 গুণ আবার 10/11 পাওয়ারে 10ই আছে, ইন্টু এক্ষেত্রে আবার 10/11 সাথে -1 এর সাথে 9 গুণ হবে, তার মানে হবে -9 ইজ ইকুয়াল টু কত? ডান পাশে কি 10/11 হোল টু দি পাওয়ার 3m প্লাস 7। তাহলে দেখো, প্রত্যেকটা 10/11 গুণ রয়েছে, তাহলে গুণ থাকলে, এরকম গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে কত হবে? 10/11 হোল টু দি পাওয়ার -7 প্লাস পাওয়ার 10 -9 ইজ ইকুয়াল টু কত? ডান পাশে 10/11 হোল টু দি পাওয়ার 3m প্লাস 7, তাহলে এটা করলে কত হয়? 10/11 হোল টু দি পাওয়ার -7 আর প্লাস, আচ্ছা, -7 আর -9 করলে -16 আর প্লাস 10 মানে -6 ইজ ইকুয়াল টু কত? 10/11 হোল টু দি পাওয়ার 3m প্লাস 7। দুদিকেই দেখো 10/11 10/11 আছে, তার দুদিকে যদি সেম জিনিস থাকে তাহলে তার পাওয়ারের গুলো সমান হয়ে যায়, তাহলে বাদিকের পাওয়ার আছে -6 আর ডান দিকের পাওয়ার আছে 3m প্লাস 7, মানে পাওয়ার গুলো সমান হবে। তাহলে কি লিখতে পারি? 3m প্লাস 7 সমান সমান আছে -6, তাহলে 3m সমান সমান কি হবে? 7টা ডান পাশে পাঠালে -7 মানে -6 আর -7 মানে -13, তাহলে m এর মান কত হবে? -13/3, -13/3 তো অপশনে নেই, কিছু ভুল হলো মনে হচ্ছে। আচ্ছা, আরেকবার দেখি। ও, 3m প্লাস 17 ছিল, আমি 7 করেছি, 3m প্লাস 17,
3m প্লাস এগুলো সব 17 হবে। হ্যাঁ, তাহলে 17 3m প্লাস 17 মানে হবে -17 -6 মানে -23। তাহলে হবে m এর মান হবে -23/3, তার মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, যদি cot θ = 3/4 হয় তাহলে sin 3θ এর মান কত? তা দেখো, আচ্ছা sin 3θ এর না ফর্মুলা আছে, তোমাদের 10 এর বই নেই কিন্তু এই অঙ্কগুলো আসছে, অ্যাডভান্স ম্যাথ আসছে, তাই তোমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। sin 3θ এর ফর্মুলাকে, আচ্ছা sin 2θ এর ফর্মুলা আগে করাই। sin 2θ এর ফর্মুলা হচ্ছে 2 sin θ cos θ। cos 2θ টাও বলে দিই তাহলে। cos 2θ এর অনেক রকম ফর্মুলা আছে, একটা হচ্ছে cos square θ minus sin square θ, একটা হচ্ছে 2 cos square θ minus 1। এটা কি করে আসছে, যে sin square θ টাকে যদি cos square θ তে ভাঙি তাহলে এটাই আসবে। আর একটা হচ্ছে 1 minus 2 sin square θ, এটা হচ্ছে sin 2θ আর cos 2θ এর ফর্মুলা। এবার sin 3θ আর cos 3θ এর ফর্মুলাটা লিখে দিই। তাহলে sin 3θ এর ফর্মুলা হচ্ছে 3 sin θ minus 4 sin cube θ, আর cos 3θ এর ফর্মুলা হচ্ছে 4 cos cube θ মাইনাস 3 cos θ। ঠিক তার উল্টোটা আর কি, এই দুটো হচ্ছে sin 3θ আর cos 3θ এর ফর্মুলা। দেখ এখানে cot θ এর মান বলেছে 3/4, তা আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকলে cot θ এর মান 3/4। cot θ মানে কি, sin tan θ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, cot হচ্ছে তার উল্টো মানে ভূমি বাই লম্ব। তাহলে এর মান 3/4 দিয়েছে মানে কি, তো ভূমির মান হবে 3 আর লম্বের মান হবে 4। তাহলে ভূমি আর লম্ব এই দুটো 4 আর 3 হলে অতিভুজটা কি হবে, অতিভুজটা √4² আর 3² 4 3 হলে এটা নিশ্চয়ই 5 হবে অতিভুজটা, কারণ কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে অতিভুজের স্কয়ার বেরোয়। তাহলে এখান থেকে আমি যদি sin θ এর মানটা বার করি, তাহলে sin θ সমান সমান কি, লম্ব বাই অতিভুজ মানে 4/5 হবে। আচ্ছা এবার আমি sin 3θ এর মানটা বের করি। তাহলে sin 3θ সমান সমান আমি কি জানি, আমি জানি হচ্ছে 3 sin θ minus 4 sin cube θ। তাহলে এবার মানটা যদি আমি বসাই তাহলে কত হবে, 3 into sin θ এর মান কত, 4/5 minus 4 into sin cube θ এর মান কত, 4/5 এর হোল কিউব সমান সমান, এটা যদি গুণ করে দিই তাহলে কত হবে, 12/5 মাইনাস 4 গুণ 4 এর কিউব কত, 64। আচ্ছা 64 আর 4 একসাথে গুণ করলে 256/5 এর কিউব হচ্ছে 125। যদি আমি লসাগু করি হবে 125, 5 কে 25 দিয়ে গুণ করলে 125 মানে 25 গুণ 12, তার মানে 250 আর 50 মানে 300 মাইনাস 256, এটা কত হবে তাহলে 44/125। তাহলে sin 3θ এর মান কত হবে, 44/125, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 17:7 আর সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল সমান সমান 119, তাহলে সংখ্যা দুটির লসাগু ও গসাগুর অনন্যকের যোগফল কত? আচ্ছা দুটি সংখ্যার অনুপাত বলেছে 17:7, তাহলে আমি ধরছি একটা সংখ্যা হচ্ছে 17x আর একটা সংখ্যা হবে 7x। আর কি বলেছে, সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল 119। আমি জানি কি, সংখ্যা দুটির গুণফল সমান সমান কি, সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু বা লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে লসাগু আর গসাগুর গুণফল বলেছে 119, তার মানে কি, তার মানে সংখ্যা দুটোর গুণফলও হবে 119। তার মানে আমি লিখতে পারি 17x গুণ 7x সমান সমান হচ্ছে 119। তাহলে 17 গুণ 7 করলেই 119 হয়, তাহলে 119 x স্কয়ার সমান সমান 119, 119 119 কেটে যায়, তাহলে x স্কয়ার সমান সমান 1। তাহলে x এর মান হবে কত, প্লাস মাইনাস 1, আমি প্লাসের মানটাই ধরবো মানে 1 ধরবো। তার মানে সংখ্যা দুটো কি কি হবে, 17 গুণ 1 আর 7 গুণ 1, তার মানে 17 আর 7। তাহলে কি বের করতে বলেছে, সংখ্যা দুটির লসাগু ও গসাগুর অনন্যকে যোগফল কত। আচ্ছা তাহলে 17 আর 7 এর লসাগু আর গসাগু আগে বের করি। 17 আর 7 এর লসাগু কত হবে, লসাগু কিছু তো কমন নেই মানে ওদের গুণফল 7 7 119, আর গসাগু মানে কি 17 আর 7 এর মধ্যে কিছু কমন যায় না, তাহলে গসাগু থাকে 1। তাহলে এদের অনন্যক, অনন্যক মানে কি, দেখো যে কোনো সংখ্যার অনন্যক, ধরো 2 এর অনন্যক, অনন্যক মানে 1 বাই সেই সংখ্যাটা। তাহলে এদের অনন্যকের যোগফল চেয়েছে, 119 এর অনন্যক কি হবে, 1/119 যোগ, আর গসাগুর অনন্য, গসাগু হচ্ছে 1, একের অনন্য কত, 1/1ই হবে। তাহলে লসাগু করলে 119 মানে 1 যোগ 119 মানে 120/119। তাহলে সংখ্যা দুটির লসাগু ও গসাগুর অনন্যকে যোগফল হচ্ছে 120/119, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলেছে দেখো, এই সংখ্যাগুলোর গড়। তো এদের গড় কি করে বার করে, এদের গড় হচ্ছে এই সবগুলোর সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে তত, তার মানে কত, 308 127 90। আচ্ছা এদের সব সমষ্টি 308 যোগ 127 যোগ 90 যোগ 45 যোগ 125 যোগ 103 ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে কতগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ডিভাইডেড বাই 6। সব যোগ করলে কত, 3 3 আর 5 8 8 আর 5 13 13 13 এর সাথে 20 20 আর 8 28 এর 8 হাতে 2
শূন্য দিয়ে 2, 2 দিয়ে 4, 4 4 8, 8 9 17, 17 দিয়ে 19, 19 এর 0, 19 এর 9 হাতে 1, 1 আর 1 2, 2 এর 1 3, 3 এর 1 4, 4 আর 3 7, 798 বাই 6 কাটাকুটি করলে কত? একবার যাবে, 1 9 মানে 3, 1 8 মানে 3, মানে এদের গড় হবে 133, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, যদি 4 1 5 7 9 6 সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় ও প্রতিটি বিজোড় অঙ্কের থেকে 1 বিয়োগ করে। আচ্ছা, আগে সংখ্যাটাকে লিখি। সংখ্যাটা কি ছিল? 4 1 5 7 9 6। এর প্রতিটি জোড় অঙ্ক কোনগুলো? 4 একটা জোড় অঙ্ক, 6 একটা জোড় অঙ্ক। এদের সাথে 2 যোগ করব। 4 এর সাথে 2 যোগ করলে হবে কত? 6, আর 6 এর সাথে 2 যোগ করলে হবে 8। এবং প্রতিটি বিজোড় অঙ্কের থেকে 1 বিয়োগ করা হয়। বিজোড় অঙ্ক কোনগুলো? 1 একটা বিজোড় অঙ্কের থেকে 1 বিয়োগ করলে হয় 0, 5 একটা বিজোড় অঙ্ক, 5 এর থেকে 1 বিয়োগ করলে হয় 4, 7 একটা বিজোড় অঙ্ক, 7 এর থেকে 1 বিয়োগ করলে হয় 6, 9 এর থেকে 1 বিয়োগ করলে হয় 8। তাহলে কি বলেছে? তাহলে যে নতুন সংখ্যাটা পাওয়া যায়, নতুন সংখ্যা কোনটা? যে 6 0 4 6 8 8, এটা সেটির বাম দিক থেকে পঞ্চম অঙ্ক। বাম দিক থেকে পঞ্চম অঙ্ক মানে 1 2 3 4 5, মানে এইটা 8 হলো বাম দিক থেকে পঞ্চম অঙ্ক। ওর ডান দিক থেকে প্রথম অঙ্কের যোগফল কত? ডান দিক থেকে প্রথম অঙ্ক কত? এই 8টা। তাহলে এই দুটোর যোগফল কত? 8 আর 8 এর যোগফল, মানে হবে 16। তার মানে অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, আচ্ছা এটা একটা দিয়েছে, তা এটাকে দেখো আমি যদি ভাঙি, 8x³ + 27y, 8x³ কে কি লেখা যায়? 2x তার হোল কিউব, প্লাস 27y³ কে কি লেখা যায়? 3y তার হোল কিউব, প্লাস যদি আমি করি 64 কে কি লেখা যায়? -4z তার হোল কিউব। এক্ষেত্রেও দেখো -64। আর এটাকে যদি আমি একটু ভাঙি, -3abc এই আকারে যদি নিই, তাহলে -3 ইনটু a মানে কত? 2x, ইনটু b মানে কত? 3y, ইনটু z মানে কত? -4z। দেখো এইটা করলে কি আমার 72xyz আসে? তাহলে মাইনাস করলাম, 3 ইনটু 2 করলে হয় 6, 6 গুণ 3 করলে 18, 18 গুণ 4 করলে 72, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস xyz। তার মানে এটা ঠিকই আছে। কেন আমি এরকম করলাম? তাহলে দেখো এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। এটা কোন ফর্মুলা? দেখো, a কিউব প্লাস, এটাকে যদি b ধরি তাহলে b কিউব, প্লাস এটাকে যদি c ধরি তাহলে c কিউব, মাইনাস 3abc। তাহলে এর একটা ফর্মুলা আছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল কিউব মাইনাস 3 ইনটু ab। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল করলাম। এটার ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা হচ্ছে এর ফর্মুলা। তাহলে উপরের অংশটুকু দেখো এই রয়েছে, তাহলে ওর জায়গায় আমি কি লিখতে পারি? এই ফর্মুলাটা বসিয়ে দেবো, মানে 2x তার হোল স্কোয়ার প্লাস b, b মানে হচ্ছে 3y তার হোল স্কোয়ার প্লাস c, c মানে হচ্ছে -4z তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা একটা অংশ গেল। ওফো, প্রথমে ছিল a প্লাস b প্লাস c, মানে 2x প্লাস 3y প্লাস অফ -4z, মানে -4z ইন্টু এইটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab, ab মানে হচ্ছে 2x ইন্টু 3y, 2x ইন্টু 3y মাইনাস bc মানে 3y ইন্টু -4z, তারপরে মাইনাস ca মানে -4z ইন্টু a মানে হচ্ছে 2x। এটা ডিভাইডেড বাই নিচে কোনটা ছিল? নিচে যেটা ছিল সেটা, মানে 4x স্কোয়ার ডট ডট ডট, এটা আমি লিখলাম না, হ্যাঁ। উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে আমার 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু, এগুলোকে ভাঙলে কত হয়? 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস -4 এর হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে 16z স্কোয়ার। তারপরে চিহ্ন কত? -2x ইন্টু -3y, মানে এই ইন্টু 3y মানে -6xy। তারপরে দেখো -3y ইন্টু -4z, চিহ্ন হয়ে যাবে প্লাস, 3 4 হয় 12yz। তারপরে দেখো মাইনাস অফ -4z, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস, 4 দুগুণে 8, তার মানে 8xz হবে। ডিভাইডেড বাই নিচে কি হচ্ছে? নিচে দেখো এই সংখ্যাটাই থাকছে, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। তো লিখে নি 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 16z স্কোয়ার মাইনাস 6xy প্লাস 12yz প্লাস 8zx। দেখো এইটার এইটা পুরো সেম, এটা কেটে যায়, তাহলে কত পড়ে থাকে? 2x প্লাস 3y মাইনাস 4z, মানে অপশন 2x প্লাস 3y মাইনাস 4z, মানে অপশন পি হবে। তারপরেরটা কি বলছে দেখো, গৌরব প্রথম ও দ্বিতীয় পেন যথাক্রমে 444 ও 356 টাকা দিয়ে কিনেছে। তাহলে প্রথম পেনটা কিনেছে হচ্ছে, প্রথম পেনের ক্রয় মূল্য হচ্ছে 444 টাকা, আর দ্বিতীয় পেনের ক্রয় মূল্য হচ্ছে 356 টাকা। তারপরে কি বলেছে? সে প্রথম পেনটি 75% লাভে বিক্রি করতে চেয়েছিল। তাহলে প্রথম পেনটা কত দামে বিক্রি করতে চেয়েছিল? তাহলে বিক্রি করতে চেয়েছিল সমান সমান 444 এর আরো 75% বেশি দামে। তাহলে কত দামে বিক্রি করতে চেয়েছিল? 444 ইন্টু 175/100 হবে। 25 দিয়ে কাটলে হয় 4, এখানে কাটলে হয় 7, 4 দিয়ে কাটলে হয় 111, মানে 7 7 7 7 এত টাকা দামে বিক্রি করতে চেয়েছিল।
কিন্তু কি করছে ক্রেতাকে 14% ছাড় দিয়েছে, মানে যেই দামে বিক্রি করতে চেয়েছিল সেটাই এক্ষেত্রে ধার্য মূল্য হয়ে গেছে, মানে ওর উপর আরো 14% ছাড় দিয়েছে। তাহলে কত টাকা ছাড় দিয়েছে, তাহলে ছাড় দিয়েছে সমান সমান 777 এর উপর 14% মানে কত, 777 ইন্টু 14/100। আচ্ছা কাটাকুটিতে যাবে না, গুণ করতে হবে। তাহলে কত ছাড় দিয়েছে, 777। আচ্ছা ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য একবারে বের করে দিই, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 777 এর উপর 14% ছাড় দিয়েছে মানে দাম নিয়েছে কত, এর 86% হবে, 100 - 14 করলে 86, 86/100 এরকম করে দিই, তাহলে আমার সুবিধা হবে। ইন্টু 86 করলে কত, 6 7 42 এর 2 হাতে 4, 6 7 42 এর 4 46 এর 6 হাতে 4, 6 7 42 এর 4 46, গুণ 7 8 56 6 হাতে 5, 7 8 56 আর 5 61 এর হাতে 6, 7 8 56 আর 6 67, মানে 2 6 2 6 6 12, 2 হাতে 1 1 রেখে 2 6 8, 7 4 11 এক হাতে 1 7, মানে 7 1 8 2 2/100, তার মানে কত হলো 718.22। তাহলে প্রথমটাতে বিক্রি করেছে 718.22, প্রথমটা কিনেছিল কত 444, তাহলে লাভ হয়েছে কত, তাহলে প্রথমটা বিক্রি করে লাভ হচ্ছে 718.22 মাইনাস 444.00 ধরি, তাহলে হচ্ছে 0.22, তাহলে 8 4 আর 5 মানে 6 হাতে 1 4 আর 5 মানে 2, মানে প্রথমটা বিক্রি করে লাভ হয়েছে 268.22 টাকা। আর দ্বিতীয়টা কি করেছে, দ্বিতীয় পেনটা 48% লাভে বিক্রি করেছে, তাহলে দ্বিতীয়টা বিক্রি করে লাভ কত হয়েছে, দ্বিতীয়টা বিক্রি করে লাভ হয়েছে দ্বিতীয়টার ক্রয় মূল্যের 48% মানে 356, এর 48% মানে এটা ইন্টু 48/100, এটাও কিছু লাভ হবে না, কিছু ইয়ে করে আমি পাতি গুণ করে দিই, তাহলে 356 গুণ 48 যদি গুণ করি কত হবে, 6 8 48 এর 8 হাতে 4, 5 8 40 এর 4 44 এর 4 হাতে 4, 3 8 24 এর 4 28, গুণ 4 6 24 এর 4 হাতে 2, 4 5 22 এর 2 হাতে 2, 3 4 12 2 14, মানে 8 4 আর 4 8, 2 আর 8 10 এর 0 হাতে 1, 4 আর 5 2 7 1, মানে কত হচ্ছে 17088 ডিভাইডেড বাই 100, 100 দিয়ে ভাগ করলে পয়েন্ট দুই ঘর সরে যায়, তার মানে কত হবে 170.88। তাহলে প্রথমটা বিক্রি করে লাভ হয়েছিল 268.22, দ্বিতীয়টা বিক্রি করে লাভ হয়েছে 170.88, তাহলে মোট লাভ কত 268.22 যোগ 170.88, তাহলে হবে 0, 8 এর 9 দিয়ে 11 হাতে 1, 8 এর 9 7 4 3 হাতে 1, 1 এর 2 দিয়ে 4। আচ্ছা এটা তো মিললো না, 493 বেরোচ্ছে, ভুল করলাম, 439 তো অপশনেই নেই। আচ্ছা একবার দেখি অঙ্কটা, 444টা 75% লাভে বিক্রি করতে চেয়েছিল কিন্তু আবার 14% ছাড় দিল, তাহলে কত দামে বিক্রি করতে চেয়েছিল 777, তার উপর 14% ছাড় দিল, মানে এটা ইন্টু 86/100, 777 গুণ 86 করলে 6 7 42 2 4, 6 7 42 46 6 হাতে 4, 46 গুণ 7 8 56 6 হাতে 5, 7 8 56 61 1 হাতে 6, 7 8 56 6, ও 7 8 56 আর 6 এখানে হবে 62, এখানে ভুল করেছি, তাহলে কত হচ্ছে 4 আর 2 এখানে 6 হবে, মানে 66 হবে, 6 6 8 2 2, এখানে হবে 6 6 8 2 2/100, মানে হবে 6 6 8.22, এখানে হবে 6 6 8.22, তাহলে বিয়োগ করলে কত হবে 6 6 8.22 মাইনাস 4 4 4.00, মানে 0.22 মানে 224.22, তাহলে দুটো লাভ কি কি, একটা হচ্ছে 224.22, একটা হচ্ছে 170.88, তাহলে এটা করলে কত 0.88 10 8 9 11 1 হাতে 1, 4 আর 5, 7 2 9 3, মানে 395.10 হবে, এটা ভেঙে করবে একটু ঠিক করে দেখবা 395.10 হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এই একটা অঙ্ক দিয়েছিল, এটা এটা কি একটা সার্কুলার ট্র্যাকে 2295 মিটারের একটা সার্কুলার ট্র্যাকে দুজন দুজনের বিপরীতে, মানে একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, তারা সার্কামফারেন্সের মধ্যে কতবার দেখা করবে, এই অঙ্কটা আমি ঠিক বুঝতে পারিনি, তো তোমরা যদি অঙ্কটা পেরে থাকো তো তোমরা করো, ঠিক আছে। অঙ্কটা আমি ঠিক মনে হচ্ছে কিছু গন্ডগোল দিয়েছে বা কোনো একটা কিছু মিসিং আছে মনে হচ্ছে, যাই হোক অঙ্কটা ঠিকও থাকতে পারে, তো তোমরা পারলে এটা করো। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।